আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা, মামনিরা, দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশনের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ পাক সবার ত্যাগ, সবার ভালো নিয়ত এই কোরবানি কবুল করে নিক আর আমাদের সবার ভুল ত্রুটিগুলো মাফ করে দিক। আজকে ঈদের দিন। ঈদের দিনে আমাদের এখানে সর্বপ্রথম জামাত হচ্ছে 7টার সময়। আর আমার ঘরের অবস্থা দেখেন, আমি ঈদের দিনেও কাপড় ডেলিভারি করেছি। আমরা যারা অর্ডারই করি তাদের এরকম অবস্থা। দূরের আপুদেরকে আমি সম্পূর্ণ কাপড় দেওয়া শেষ করেছি, আর কাছের যারা ছিল তাদেরকে ঈদের দিনে সকালেও কাপড় ডেলিভারি করেছি। তো সবাই রেডি হয়ে গেছে এখন জামাতে যাওয়ার জন্য। আর মুনতাহা মামুনি একবার বলছে যাবে, একবার বলছে যাবে না। মুনতাহাকে নিয়ে ওরা 3 বাপ বেটা একটু ফটোশ্যুট করছিল। আর আমার শাশুড়ি তো সকালে ঘুম থেকে উঠেন না, আম্মা, তো উনি ঘুমাচ্ছেন। উনি উঠলে পরে আম্মা আর আমি নামাজ পড়ে নেব। আর আমরা কিন্তু কোরবানি ঈদের সকালে নাস্তা করি না, কোরবানি হয়ে যাওয়ার পরে নাস্তা করা হয়। এই জন্য সকালে তেমন একটা তাড়াহুড়া নেই রান্না বান্নার। আমার শ্বশুর থাকা অবস্থাতেই আমরা সকালে নাস্তা করতাম না কোরবানিতে। যখন কোরবানি কাটা হয়ে যাবে তারপর সবাই খেত। আর আমার শ্বশুর খেতেন যখন রান্না হতো, কোরবানির মাংস দিয়ে উনি খেতেন। তো সেইভাবেই মুনতাহার বাবাও সকালে নাস্তা বানাতে নিষেধ করেছে, কেউ নাস্তা করবে না। নামাজ থেকে এসে আমার বাড়িওয়ালা আঙ্কেল সর্বপ্রথম আমার বাসায় ঢুকেছেন। উনি যে এত ভালো মানুষ, সব সময় আমাদের খেয়াল রাখেন, আমার বাচ্চাদের খেয়াল রাখেন। উনি অসুস্থ, সবাই ওনার জন্য দোয়া করবেন আমার আপুরা যারা ভিডিওটি দেখছেন। আর আমরাও ওনাদের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি। আমরা যখন যেখানে থাকি না কেন সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি। তারপর আম্মাকে পান সাজিয়ে দিচ্ছি, কারণ সারাদিন তো ব্যস্ত থাকবো, নারীদের কাজ তো সকালে কম থাকে। তো এই সুযোগে আমি কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। আম্মা একটু পরপর খালি আমার কাছ থেকে পান সাজিয়ে চাই। তো রান্না যখন করব, হয়তো মাংস কাটবো, তখন তো পান ওইভাবে সাজাতে পারবো না, তাই বুদ্ধি করে আগে বেশি করে সাজিয়ে রাখছি। যখন চাইবেন তখন দিব। সাজিয়ে ভাঁজ করে পলিথিনে রাখলে খুব একটা নষ্ট হয় না। সেটা বলে আম্মা হাসছিল, বলছিল সারাদিনের কাজ তুমি করে নিচ্ছ, তুমি তো খুব চালাক, সেটাই বলছিলেন উনি। আমি বলছিলাম হ্যাঁ চালাক, আমি চালাকি আপনার কাছ থেকেই শিখেছি। এটা দিয়ে উনি খুবই একটা সুন্দর একটা হাসি দিলেন। আম্মাকে খুব একটা ক্যামেরার সামনে আমি আনি না, উনি হাজি মানুষ। তাছাড়া ওনার আরও ছেলে মেয়ের পছন্দ না আমাকে ক্যামেরার সামনে আনা। আর আমি যে ব্লগ ভিডিও বানাই সবাই যে খুব ভালো চোখে দেখে তাও না। আমার শাশুড়িকে দেখলে আপনি বুঝতেই পারবেন না যে উনি কতটা অসুস্থ। উনি এক কথা কমপক্ষে 10 বারের বেশি বলেন। আর যখন যে কথাটা বলবেন, মানে যেটা ওনার দরকার, সাথে সাথে যদি না করা হয় তাহলে ওটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। উনি এতটা অসুস্থ। আর নিজের কোনো খাবারের খেয়াল নেই, মানে না দিলে খাবে না, একদম কাছে যে দিতে হবে। তাছাড়া যদি আপনি সারাদিন খাবার না দেন উনি কিন্তু চাইবে না, চেয়ে খাবে না, এরকম অসুস্থ। আমি যতটুকু করি আমার দায়িত্ব মনে করে করি, যে আমার দায়িত্ব, আমার কর্তব্য। আর আমি আল্লাহকে ভয় করে করি। আমি মানুষকে দেখানোর জন্য কিছুই করি না। আর উনি কিন্তু আমার কাছে আসলে আর যেতেও চায় না। উনি থাকতে পছন্দ করেন ওনার ছেলের কাছে, ছোট ছেলের কাছে। কিন্তু ওই যে মাঝে মাঝে একটু বিরক্ত হন যে ঘরবন্দি থাকতে হয়। এটা তো শহর, উনি সবসময় বাহিরে বের হতে পারে না। আর গ্রামে থাকলে কি একবেলা শুয়ে থাকে, একবেলা একটু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, হয়তো ওনার ভালো লাগে। আর এখানে ঘরবন্দি থাকতে হয়। তো কিছুটা পান এই যে সাজিয়ে রেখে দিলাম, যখন চাইবে বাচ্চারাও দিতে পারবে। আর এরপরে তো মাংস নিয়ে চলে আসবে। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, একটু পরে হয়তো মাংস নিয়ে চলে আসবে। এখন চালের আটা রুটি বানাবো, চালের আটা রুটি বানাবো মাংসর সাথে খাওয়ার জন্য। আর সকালে কালকে হচ্ছে রুটি বানিয়েছিলাম, সেই রুটি ছিল, অল্প করে সেমাই রান্না করেছিলাম, সেটা খাওয়া হয়েছে। যখন কোরবানি হয়েছে ফোন করলো তখন আমরা বাড়িতে খেয়ে নিলাম। আর মিনহাজুলের বাবা আর মিনহাজুল তো খায়নি, ওরা গুরুর কাছে আছে। আর মাংসর সাথে খাওয়ার জন্য আমি চালের আটা রুটি বানিয়ে নিচ্ছি। আব্বা কালকে এসে অনেকগুলো আটা দিয়ে গেছেন, নতুন ধানের চালের আটা। এত সুন্দর গন্ধ লাগছিল, মিষ্টি একটা সুন্দর নতুন ধানের থেকে যে গন্ধটা বের হয় ওই রকম গন্ধ বের হচ্ছিল আটা থেকে। আর আমরা মাংসের ঝোলের সাথে সাতপতি পিঠা খেতে খুবই পছন্দ করি সবাই, বিশেষ করে মিনহাজুল। তো ওটা আমি মাটির খোলায় বানাতে পারি, মাটির চুলায়। আমি গ্যাসের চুলায় ওই পিঠাটা বানাতে পারি না, এই জন্য রুটি বানিয়ে দিচ্ছি।
আমাদের এলাকার ঐতিহ্যবাহী খাবার মাংসের ঝোলের সাথে সাতপুতি পিঠা, মানে ছোট ছোট চিতই পিঠা, যেটা একসাথে কয়েকটা বানানো যায়। হয়তো বা অনেকে বুঝতে পারছেন না, ছোট ছোট করে চিতই বানানো হয়। এবার হয়তো অনেকে বুঝবেন। আর উত্তরবঙ্গে যারা আছেন তারা সাতপুতি পিঠা চিনেন। ছোট ছোট করে পিঠা বানিয়ে রসে ভিজিয়ে খাওয়া হয়। ওই রকম পিঠা আমরা শুকনো করে মাংসের ঝোলের সাথে খাই। আর আমি চিতই বানাতে চাইছিলাম, তো মিনহাজুল বলল যে আম্মু রুটি বানাও, রুটি খেতেও ভালো লাগবে। তো অনেকগুলো রুটি কিন্তু বানিয়ে নিয়েছি। আগে বানিয়ে নিয়ে এখন এই যে সেঁকে নিচ্ছি। আর এর মধ্যে মিনহাজুল এসে ভুঁড়ি দিয়ে গেছে, বলছে আম্মু ভুঁড়িটা বের করা হয়েছে, তুমি চাইলে পরিষ্কার করতে পারো। তো আমি এই যে রুটি বানানোর পরে ভুঁড়িটা পরিষ্কার করব। গরম পানি দিয়ে আমি ভুঁড়ি বেশি পরিষ্কার করি। চুন দিয়ে পরিষ্কার করলে আমার কাছে ভুঁড়ি খেতে খুব একটা টেস্ট লাগে না। তো রুটিগুলো দেখেন, কোনোটা কিন্তু লাল হয়নি, সাদা করে ভেজেছি। আর প্রত্যেকটা রুটি কিন্তু ফুলেছে। এইভাবে সাদা সাদা রুটি খেতে বেশি ভালো লাগে, তবে মচমচে করে ভেজেছি। চালের রুটি বানানোর জন্য যদি সঠিকভাবে আপনি আটাটা কাই করে নিতে পারেন, তাহলে রুটিটা সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এদিকে মাংস চলে এসেছে। মাংস আস্তে আস্তে প্রায় 2টা বাজে। এখন মাংস মুনতাহার আব্বু কেটে নিয়ে ভাগ করবে। 3 ভাগ করে আমাকে 2 ভাগ দিবে, আর 1 ভাগ উনি বিলিয়ে দিবেন। মানে একদম কাটাই কাটাই 3 ভাগ করবে। কখনো ওনার মাপের কম বেশি হবে না, যেটা আমার শ্বশুর করতেন। আমি দেখেছি আব্বা একদম দাড়ি পাল্লাতে তুলে ভাগ করতেন। আর এখানে আমরা সমান করে 3টা ভাগ করে নেব। একটা ভাগ আমরা বিলিয়ে দিব, আর 2টা ভাগ থাকবে। সেখান থেকে আমি এই যে রান্নার জন্য নিলাম, আর আত্মীয় স্বজন যাদেরকে দিব তাদের জন্য প্যাকেট করব। আগে রান্নার জন্য চাপাই দিই। এদিকে তো 2টা পার হয়ে গেছে, সবাই খাবে। তো এখানে আমি প্রায় 6 কেজির মতো নিয়েছি আন্দাজ করে। আর ভালোভাবে ধুয়ে নিলাম। মাংস নাকি আগে ফালি করে ওখানে ধুয়েছে, ধোয়ার পরে তারা মাংস করেছে, সাইজ করেছে, এই জন্য দেখতে একটু ফ্যাকাশে লাগছে। আর একদম কচি ষাঁড়ের মাংস খুবই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই। আর আল্লাহর কাছে এই দোয়াই করি যে আল্লাহ তুমি সবার কোরবানি কবুল করে নিও মাবুদ, সবার এই ত্যাগ, এই ভালো নিয়ত তুমি কবুল করে নিও, সবার ভুল ত্রুটিগুলো মাফ করে দিও। তা আমি মাংসতে যে মশলাগুলো দিতে হয় সবগুলো পরিমাণ মতো দিয়ে সরিষার তেল দিলাম। এখানে আমি পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম তাড়াহুড়াতে। ভালো করে হাত দিয়ে মাখাবো। আমরা কিন্তু সরিষার তেলে রান্না বেশি খাই, তো ভালো করে মাখাতে হবে। হাতে মাখিয়ে মাংস রান্না করলে আমি খুব ভালো করে মাখাই। আর পরিমাণ মতো সব কিছু দিয়েছি, যতটুকু দেওয়া লাগে আর কি, সেগুলো আর বললাম না, সবাই জানে মাংস রান্না করা। আর আমি শুধু একটুখানি পানি দিব, হাত ধোয়ার একটু পানি দিয়ে একদম চাপায় দিব, আর খুব ভালো করে কষাবো। মাংস থেকে অনেক পানি বের হবে, কারণ বেশিক্ষণ ধুয়ে রাখা হয়নি। যেই পানিটা বের হবে সেটা দিয়েই মাংস অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, আর কালারও চেঞ্জ হবে, দেখতেও আকারের ছোট ছোট লাগবে। ভালো করে কষিয়ে রান্না করলে গরুর মাংস অনেক মজা হয় খেতে। তার মধ্যে তো হাতে মাখানো। পাতিলটা কিন্তু বড়, এটা দেখতে একটু ছোট লাগছে। আমি এই পাতিলটা আজকে নামিয়েছি মাংস রান্না করার জন্য। এই পাতিলে মাংস রান্না করতে আমার খুবই ভালো লেগেছে। এটা আমার নতুন পাতিল, এর আগে আমি ব্যবহার করিনি, মনে হয় না ব্যবহার করেছি, আজকে প্রথম নামিয়েছি। অনেকদিন উঠানো ছিল তো এই জন্য দেখতে একটু কালচে কালচে হয়েছে। আসলে এটা নতুন পাতিল ছিল। আমার অনেক হাঁড়ি পাতিল আছে, গ্রামের বাড়ি আমার আনা হয়নি, এবার বড় বাসা হয়েছে, সবগুলো হাঁড়ি পাতিল আমি আনবো। আমার মনে হয় না কখনো আমার গ্রামে যেয়ে থাকা হবে, হয়তো বা 1 দিন 2 দিনের জন্য কোনো দরকারে যাওয়া হবে, ওইভাবে আর থাকা হবে না। তো মাংস যে চাপাই দিলাম, এখন হচ্ছে মারুপের কাজ। মারুপ পুরো মাংসটা সুন্দরভাবে কষাবে, আর আমি এদিক থেকে মাংসগুলো একটু সাইজ করে নিই, প্যাকেটিং করে ফ্রিজে উঠিয়ে দিই। আর যাদেরকে দেবার তাদেরকে দিলাম, মিনহাজুল গিয়ে আশেপাশে যাদেরকে দিব তাদেরকে দিয়ে আসলো। আর ভুঁড়িও আমার পরিষ্কার করা হয়ে গেছে। নেহারিটা আমার পরিষ্কার করা হয়নি, নেহারি আমি পরে পরিষ্কার করব। নেহারি মানে পায়ার যে নিচের খুঁটটা, ওটা এখনও পরিষ্কার করা হয়নি। আর এখন সবাইকে খেতে দিব। এর মধ্যে আমি ওই যে মাংসগুলো সব নাড়লাম, সব পরিষ্কার করে নিয়েছি, গোটা ড্রয়িং রুম মুছে নিলাম। আর মাংসর জন্য গোটা বাড়ি গন্ধ হয়ে গেছে। সব কিছু পরিষ্কার করে শাওয়ার নিয়ে এখন এসেছি, সবাই মিলে একসাথে খাবো। খেতে খেতে আমাদের প্রায় 4:30টার মতো বাজে। তো পরিবার সবাইকে নিয়ে খেতে বসেছি। আর পোলাও রান্না করিনি, সবাইকে জিজ্ঞেস করেছি পোলাও রান্না করব কিনা, কেউ বললো না পোলাও রান্না করো। এই যে রুটি খাওয়া হবে, আর আমি ভাত রান্না করেছি, গরম ভাত। তো এটাই হচ্ছে আমাদের ঈদের দিনের খাবার, আলহামদুলিল্লাহ। আর কালকে তো বাবার বাড়ি চলে যাব, আম্মা চলে যাবে তার মেয়ের বাড়ি,
আমি চলে যাব আমার বাবার বাড়ি। তারপরে হয়তোবা আপনারা বিজনেসের কাজকর্মের ভিডিওগুলো পাবেন। আমরা বাড়ি না করলে হয়তোবা গ্রামে গিয়ে আর ঈদ করতে পারবো না। আর আমার সাহেব তো শ্বশুর বাড়িতে ঈদ কখনোই করবে না, উনি কোনো সময় রাজি হন না। আর আমাদের বাড়ি হচ্ছে ভাগ হয়েছে, বাড়ির মাঝখান দিয়ে আমার ভাসুর বেড়া দিয়েছে। তো পরিবেশটা এত খারাপ, গ্রামে যে থাকার উপায় নেই। আর যখন হয়তো আল্লাপাক ঘর বাড়ি লিখে রাখবে কপালে, তখন হয়তো করা হবে। তো সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। দেখা হবে আপুরা পরবর্তী ব্লগ ভিডিওতে। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।